তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? বাংলা ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। ইতিহাসের পাতায় কিছু মাস আসে সাধারণ ক্যালেন্ডারের দিন হয়ে, আর কিছু মাস আসে রক্তে লেখা এক একটি মহাকাব্য হয়ে। ২০২৪ সালের জুলাই মাস স্বাধীন বাংলাদেশের ৫.৫ দশকের ইতিহাসে তেমনি এক অভূতপূর্ব, নৃশংস এবং একই সাথে গৌরবোজ্জ্বল এক অধ্যায়। একটি সাধারণ ছাত্র আন্দোলন কিভাবে ১৬ বছরের একটি ইস্পাত কঠিন শাসন ব্যবস্থাকে নাড়িয়ে দিল, প্রায় ৮৫০ প্রাণের বিনিময়ে কিভাবে জন্ম নিল এই নতুন বাংলাদেশ। চলুন আজ ফিরে দেখা যাক সেই রক্তে ঝরা দিনগুলোতে। ঘটনার সূত্রপাত হয়েছিল ২০২৪ সালের ৫ই জুন। হাইকোর্ট যখন সরকারি চাকরির কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে, তখন মেধার অবমূল্যায়নের আশঙ্কায় সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। তাদের দাবি ছিল অত্যন্ত সহজ এবং যৌক্তিক, শতকরা ৫৫% কোটার বৈষম্য থেকে মুক্তি এবং মেধার ভিত্তিতে কর্মসংস্থান। ১ জুলাই থেকে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নিয়মতান্ত্রিক প্রতিবাদ, যা ৭ জুলাই রূপ নেয় দেশ কাঁপানো বাংলা ব্লকেট কর্মসূচিতে। স্তব্ধ হয়ে যায় রাজধানী ঢাকা, বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু তৎকালীন সরকারের মন্ত্রী ও শীর্ষ নেতাদের অহংকারী মন্তব্য অহিংস এই আন্দোলনকে সহিংসতায় রূপ নিতে বাধ্য করে। ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রীর এক বিতর্কিত মন্তব্য শিক্ষার্থীদের আত্মসম্মানে বড় আঘাত হানে। সেই ক্ষোভের আগুনে ঘি পড়ে মধ্যরাতে, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবকটি হলের তালা ভেঙে রাজপথে নেমে আসে হাজার হাজার ছাত্রী। স্লোগানে স্লোগানে কেঁপে ওঠে পুরো ক্যাম্পাস। সরকার ইন্টারনেট ও যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেও তরুণদের সেদিন দমাতে পারেনি। ১৬ জুলাই আন্দোলনের মোড় ঘুরে যায় রংপুরের মাটিতে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ২ হাত প্রসারিত করে বুক পেতে দাঁড়িয়ে থাকা নিরস্ত্র ছাত্র আবু সাইদকে লক্ষ্য করে সরাসরি গুলি চালায় পুলিশ। আবু সাইদের সেই শাহাদাত যেন সারা দেশের কোটি মানুষের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলে। গায়েবানা জানাজা আর কফিন মিছিল নিয়ে ১৮ জুলাই শুরু হয় দেশব্যাপী কমপ্লিট শাটডাউন। সাধারণ শিক্ষার্থীদের সাথে রাজপথে যোগ দেয় সাধারণ মানুষ, অভিভাবক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। হেলিকপ্টার থেকে গুলি, সাউন্ড গ্রেনেড আর রাবার বুলেটে ঢাকার রাজপথ তখন রক্তাক্ত। শত শত প্রাণ ঝরে যায় মাত্র কয়েকদিনেই। পরিস্থিতি হাতছাড়া হয়ে গেলে ১৯ জুলাই মাঝরাতে জারি করা হয় দেশব্যাপী কারফিউ এবং নামানো হয় সেনাবাহিনী। ২১ জুলাই সুপ্রিম কোর্ট কোটা সংস্কার করে ৯৩% মেধার পক্ষে রায় দিলেও ততক্ষণে আন্দোলনের গতিপথ সম্পূর্ণ বদলে গেছে। সমন্বয়করা স্পষ্ট জানিয়ে দেন, শহীদদের রক্তের উপর কোনো সংলাপ হবে না এবং এই লাশের দায় সরকারকে নিতেই হবে। জনগণের ক্ষোভ আড়াল করে সমন্বয়কদের ডিবি হেফাজতে নিয়ে জোরপূর্বক আন্দোলনের প্রত্যাহারের ঘোষণা দেওয়ানো হয়। কিন্তু ছাত্র জনতা সেই ডিবি স্ক্রিপ্ট ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে রাজপথে অনড় থাকে। ৩রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের বিশাল জনসমুদ্র থেকে আসে ঐতিহাসিক এক দফা দাবি, শেখ হাসিনার পদত্যাগ। ৫ আগস্টে লং মার্চ টু ঢাকা রূপ নেয় মার্চ টু গণভবনে। কারফিউ ভেঙে যখন লাখ লাখ মানুষ ঢাকার রাস্তায় নেমে আসে, তখন ভেঙে পড়ে ফ্যাসিবাদের শেষ দেয়াল। দুপুর গড়াতেই দেশ ছেড়ে পালাতে বাধ্য হন দীর্ঘদিনের শাসক শেখ হাসিনা। অবসান ঘটে একটি দীর্ঘ একনায়কতন্ত্রের। সেনাপ্রধানের মধ্যস্থতায় ও ছাত্রদের আহ্বানে গঠিত হয় নতুন অন্তর্বর্তীকালীন সরকার। জুলাই ২০২৪ শিখিয়েছে তরুণদের অপরাজেয় শক্তির কথা, মনে করিয়ে দিয়েছে স্বাধীনতা ধরে রাখার দায়িত্বের কথা। প্রায় ৮০০ জন শহীদ আর হাজারো পঙ্গুত্ব বরণ করা মানুষের আত্মত্যাগের ঋণে কেনা এই নতুন বাংলাদেশ। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।